ডিয়ার ইংলিশ লার্নার্স, এই উপরের বাংলা সেন্টেন্সটি লক্ষ্য করি এবং সেখান থেকে অর্থ এবং এই সেন্টেন্সের মধ্যে কি ভুল রয়েছে তা খুঁজে বের করার চেষ্টা করি। সেন্টেন্সটি যদি আমি উচ্চারণ করি তাহলে হচ্ছে হরে কর কম বা, রুদে র কারখানা, ডড নং কলিকাতা। সেন্টেন্সটি একটি হাস্যকর, কারণ এখানে অর্থের কোনো ঠিক নেই এবং এখানে যে ভুলটি লক্ষ্য করা যায় তা হলো জ্যোতি বা ছেদ চিহ্নের যথাযথ প্রয়োগ বিধি অনুসরণ না করা। অর্থাৎ এখানে পাংচুয়েশন মার্কের পর্যাপ্ত পরিমাণ ভুল থাকার কারণে আমরা কিন্তু বাংলা সেন্টেন্সটার বাংলা করতে পারছি না। হরে কর কম বা, রুদে র কারখানা, ডড নং কলিকাতা, অর্থাৎ পাংচুয়েশন বা জ্যোতি বা ছেদ চিহ্ন। আজকে আমরা শিখতে চলেছি জ্যোতি বা ছেদ চিহ্ন, পাংচুয়েশন। অর্থাৎ এসএসসি ইংলিশে এই পাংচুয়েশনের উপর 5টি মার্ক রয়েছে। খুব কম নিয়ম অনুসরণ করে অতি সহজেই কেমন করে আজকে আমরা 5-এ 5 পেতে পারি সেই নিয়মটি আজকে আমি দেখাবো। তাই ক্লাসটির সাথে থাকুন, সঙ্গে থাকুন, ইংরেজি শিখুন, জীবনের চলার পথকে সহজ ও সুন্দর করে থাকুন। তো আগে আমরা এই যে পাংচুয়েশন বাংলাটা, এটার সঠিক করে লিখব, পাংচুয়েশন যথাযথভাবে পাংচুয়েশন ব্যবহার করে এর সঠিক করব। তারপর আমাদের সিলেবাস ভিত্তিক যে পাংচুয়েশন রয়েছে, যেমন একটা এক্সাম্পল আমি দিয়েছি, এখানে কিছু সেন্টেন্স দেওয়া রয়েছে, এই সেন্টেন্সগুলির যথাযথভাবে যখন আমরা পাংচুয়েশন মার্ক ব্যবহার করব তখন একটি অর্থপূর্ণ প্যাসেজ হয়ে যাবে। পাংচুয়েশন প্যাসেজ অথবা ডায়ালগ আকারে এসে থাকে। ডায়ালগ আকারে আসলে অতি সহজ, কিন্তু যখন প্যাসেজ আকারে থাকবে একটু জটিলতার মুখোমুখি হতে হয়। তবে এই পাংচুয়েশন করার আগে আমাদের জানতে হবে পাংচুয়েশন মার্কের নিয়মাবলী। তার আগে আমরা বাংলাটা করে নেই। যদি এই সেন্টেন্সটাকে আমরা যথাযথভাবে পাংচুয়েশন মার্ক ব্যবহার করে লিখি তাহলে এটি এমন দাঁড়াবে, হরেক রকম বারুদের কারখানা ৬৬ নং কলিকাতা। ইনডিড এই সেন্টেন্সটা এলোমেলোভাবে সাজানো ছিল, পাংচুয়েশন মার্ক ছিল না। এটাকে যদি আমরা এইভাবে গুছিয়ে লিখি তাহলে হরে কর কম বা, রুদেরও কারখানা, ডড নং কলিকাতা না বলে আমরা সহজে বলবো হরেক রকম বারুদের কারখানা ৬৬ নং কলিকাতা। হরেক রকম বারুদের কারখানা ৬৬ নং কলিকাতা। জেনে রাখা ভালো যে এই পাংচুয়েশন বা জ্যোতিবাদ ছেদ চিহ্নের প্রবর্তক ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি 1847 সালে বেতাল পঞ্চবিংশতি গ্রন্থে প্রথম এই পাংচুয়েশন মার্কের ব্যবহার করে থাকেন। তো সো মাই ডিয়ার লার্নার্স, আমরা জাস্ট নমুনা নিলাম যে পাংচুয়েশন মার্কের গুরুত্ব কতটুকু, যথাযথভাবে ব্যবহার না করলে অর্থটা কত ভিন্ন হতে পারে। এই প্যাসেজটি সমাধান করার আগে আমরা পাংচুয়েশন মার্কের নিয়মাবলী বিশদভাবে জেনে নেব। মাত্র 4 হতে 5টা নিয়ম, মাত্র 4 হতে 5টা নিয়ম আয়ত্ত করতে পারলে পাংচুয়েশন মার্কের জন্য পরীক্ষায় 5-এর মধ্যে 5 100% পাওয়া যাবে। প্রথমেই শুরু করি ক্যাপিটালাইজেশন, অর্থাৎ বড় হাতকরণ। একটি প্যাসেজ বা ইংলিশ লেখার সময় আমরা কোন কোন জায়গায় বড় হাতের লেটার ব্যবহার করব তা আজকে আমরা শিখে নেব। প্রথমত দেওয়া আছে প্রতিটি সেন্টেন্স। প্রতিটি সেন্টেন্স মানে যদি কোনো সেন্টেন্সের শেষে ফুল স্টপ, প্রশ্নবোধক চিহ্ন, বিস্ময়বোধক চিহ্ন থাকে তাহলে ধরে নিতে হবে সেটা একটি ফুল সেন্টেন্স। এবং এই সেন্টেন্সের শুরুতে বড় হাতের করব এবং এরপরে যদি অন্য কোনো সেন্টেন্স শুরু করি সেটাও বড় হাতের করব। অর্থাৎ প্রতিটি সেন্টেন্স বড় হাত দিয়ে শুরু হবে। আমরা কখনো লিখতে পারবো না রহিম ইজ আ বয়, এখানে ফুল দিলাম, এটা একটা সেন্টেন্স হলো। এই সেন্টেন্সের শুরুতেই বড় হাতের করতে হবে, কিন্তু এখানে আমরা ভুল করে ছোট হাত লিখেছি। এটাকে বড় হাত করতে গেলে, সঠিক করতে গেলে আমরা রহিমের জন্য আটটা আমরা বড় হাতে লিখব। রহিম ইজ আ বয়, দে আর ভেরি ক্লেভার, তারা খুব চালাক। এখানে এই সেন্টেন্সের শুরুতে টিটাকে আমরা বড় হাতে দিয়েছি। তাই প্রতিটি সেন্টেন্সের শুরু বড় হাত দিয়ে হবে। এবং সেন্টেন্স শুরু কীভাবে বুঝবো? যখন কোনো সেন্টেন্সের শেষে ফুল স্টপ, প্রশ্ন চিহ্ন, বিশ্ববোধক চিহ্ন থাকবে, এরপরে যখন লিখতে শুরু করবো ওটা একটা সেন্টেন্স শুরু হবে, তখন বড় হাতে দিতে হবে। এবং যখন ইংলিশ লেখা শুরু করবো তখনই বড় হাত দিয়ে শুরু করতে হবে। প্রপার নাউন। প্রপার নাউন বলতে এক নামে একজনকে চেনা যায়, এই নাউনগুলিকে আমরা প্রপার নাউন বলি, নির্দিষ্ট নামবাচক বিশেষ্য। যেমন অনেকগুলো ছেলেমেয়ের মধ্যে যার নাম জনি, যখন জনিকে ডাকবো শুধু জনিকে খুঁজে পাওয়া যাবে। পৃথিবীতে হাজার হাজার দেশ আছে, যখন বাংলাদেশ বলবো শুধু বাংলাদেশকে চেনা যাবে।
পৃথিবীতে হাজার হাজার শহর আছে, যখন ঢাকা শহর বলবো শুধু ঢাকাকেই চেনা যাবে। হাজার হাজার ফুলের মাঝে রোজকে বলে শুধু গোলাপকে আমরা চিনব। তাই এক নামে একজনকে চিনব এমন নাউনগুলিকে আমরা প্রপার নাউন বলবো, এবং এই প্রপার নাউনগুলি সবসময় বড় হাতের হয়। সেটা সেন্টেন্সের শুরুতেই বসুক বা মাঝেই বসুক বা শেষেই বসুক, যেখানেই বসুক না কেন প্রপার নাউন সবসময় বড় হাতে দিতে হবে। যেমন আই স রনি অ্যান্ড জনি। I saw Ronnie and Johnny in Dhaka. আমি ঢাকায় রনি এবং জনিকে দেখলাম। এখানে রনি একটি প্রপার নাউন, এক নামে একজনকে চিনছি, অতএব রনি প্রপার নাউন, জনিও প্রপার নাউন। এখানে বড় হাতে দিয়েছি, এটাও বড় হাতে দিয়েছি, এবং এখানে ঢাকা একটি শহরের নাম প্রপার নাউন, বিধায় ঢাকার ডিটাকে আমরা বড় হাতে দিয়েছি। তাহলে যখনই আমরা কোনো প্রপার নাউন ব্যবহার করব, সেটা সেন্টেন্সের শুরু শেষ মাঝ যেখানেই থাকে না কেন অল টাইম বড় হাত দিয়ে শুরু করতে হবে। নেক্সট, পদবী। পদবী, উপাধি, খেতাব এগুলো কোনো সেন্টেন্সের মধ্যে ব্যবহৃত হলে তা বড় হাত দিয়ে শুরু করতে হবে। যেমন আই মিট দ্য প্রিন্সিপাল অফ দ্য কলেজ। দ্যাট ইজ, আমি কলেজের প্রিন্সিপালের সাক্ষাৎ করলাম। এখানে প্রিন্সিপাল কিন্তু একটি পদবী। এই প্রিন্সিপাল পদবী হওয়ার কারণে পিটাকে আমরা বড় হাত দিয়ে করলাম, এখানে ছোট লেখা যাবে না। আই মিট দ্য প্রিন্সিপাল, আই মিট দ্য হেডমাস্টার, আই মিট দ্য ম্যানেজার, যেটা হোক না কেন আমরা বড় হাত দিয়েই শুরু করব। নেক্সট, আই প্রোনাউন। সেন্টেন্সের মধ্যে আই অহরহভাবে ব্যবহৃত হয়, কখনো ওয়ার্ডের মাঝে, কখনো বা একা একা। ওয়ার্ডের মাঝে যখন বসবে তখন সেটা সিম্পলি লেটার হিসেবে বসে, কিন্তু যখন একা একা বসবে তখন সেটা লেটার না হয়ে প্রোনাউন হিসেবে বসবে, এবং তার অর্থ যদি আই অর্থ যদি আমি হয় তাহলে তা সবসময় আমাদের বড় হাতের করতে হবে। যেমন এখানে প্রিন্সিপাল বানানে কিন্তু আই আছে, এই আইটিকে আমরা বড় হাত করতে পারি না। ইন ওয়ার্ডটিতেও এখানে আই আছে, এই আইটিকে বড় হাত করতে পারি না। কিন্তু এখানে আই অর্থাৎ আমি, আর এই আই অর্থ কোনো অর্থ নেই, লেটার হিসেবে ওয়ার্ডের সাথে ব্যবহৃত হয়েছে। এই আই অর্থ আমি হওয়ার কারণে এই আইটাকে আমরা বড় হাতে লিখলাম। যেহেতু সেন্টেন্সের শুরুতে লিখেছি বিধায় তাই বড় হাতে করেছি, কিন্তু এই আই যখন মাঝখানেও বসবে তখন আমরা বড় হাতে করব। হি অ্যান্ড আই, হি অ্যান্ড আই ওয়েন্ট দেয়ার। সে এবং আমি সেখানে গেলাম। এই আইটাকে যদি আমরা এভাবে লিখি, হি অ্যান্ড আই, এইভাবে যদি লিখি তাহলে ভুল হবে। এটা প্রায় এভাবে লেখা হয়, দেখেছি স্টুডেন্টগুলো প্রায় এভাবে লেখে, হি অ্যান্ড আই মাঝখানে বসলেও সেটা ছোট হাতে দিয়ে থাকে। কিন্তু আই অর্থ যখন আমি হবে, প্রণয়ন হিসেবে বসবে, তখন অবশ্যই বড় হাতে দিতে হবে। তাই এটা নয়, হি অ্যান্ড আই। নেক্সট, এব্রিভিয়েশন। এব্রিভিয়েশন বলতে ওয়ার্ডের সংক্ষিপ্ত রূপ। যখন কোনো বড় ওয়ার্ডকে আমরা সংক্ষেপে প্রকাশ করার চেষ্টা করব, তখন সেই লেটারগুলি বা লেটার সমষ্টি বড় হাতে দিয়ে শুরু হবে। যেমন হি ইজ অ্যান MBBS, হি ইজ অ্যান MBBS এভাবে লিখছি, এখানে ভুল করা আছে। কেন ভুল করা আছে? এই MBBS এগুলো প্রতিটি লেটারেই একটা ওয়ার্ডের সংক্ষিপ্ত রূপ। যেমন এম বলতে মেডিসিন, বিতে ব্যাচেলর, আবার বিতে ব্যাচেলর, এসতে সার্জারি। ব্যাচেলর অফ মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অফ সার্জারিকে আমরা MBBS বলি। তাহলে এই এম এর পরিবর্তে কি লিখতে পারি? মেডিসিন। এই মেডিসিন ওয়ার্ডটার সংক্ষিপ্ত রূপ নিলে আমরা এম, কাজে এমটাকে আমরা সবসময় বড় হাতে লিখব। এটা সঠিক করতে গেলে লিখব MBBS, MBBS। তদ্রূপভাবে মোহাম্মদ আলী, এই যে মোহাম্মদ আলী লিখলাম, এমডি। এমডি বলতে মোহাম্মদের সংক্ষিপ্ত রূপ আমরা এমডি করেছি, MRD। যেহেতু মোহাম্মদের সংক্ষিপ্ত রূপ এমডি করেছি, তাই এর সাথে আমাদের এর সাথে বড় ফুল স্টপ দিয়ে এবং এমটাকে বড় হাতে লিখতে হবে। এইভাবেই যখনই কোনো ওয়ার্ডের সংক্ষিপ্ত রূপ ব্যবহার করব, সেই সংক্ষিপ্ত রূপটি অবশ্যই বড় হাত দিয়ে শুরু করতে হবে। ইনভার্টেড কমার ভিতরে, ইনভার্টেড কমার ভিতরে সেন্টেন্স শুরু হলেই বড় হাতে দিতে হবে। যেমন হি সেড দেয়ার স্টুডেন্টস, হি সেড দেয়ার স্টুডেন্টস, এই ইনভার্টেড কমার ভিতরে শুরু করেছি, এখানে কিন্তু ভুল করা আছে। ইনভার্টেড কমার শুরুতেই বড় হাত দিয়ে শুরু করব, অতএব দে এইভাবে না লিখে আরো টিটা বড় হাতে দেব, দে আর স্টুডেন্টস। কাজ ইনভার্টেড কমা শুরু হলেই আমরা সেটাকে বড় হাত দিয়ে শুরু করব। এখন শিখব ফুল স্টপ। ফুল মানে পুরোপুরি, স্টপ বলতে থামো।
ফুল স্টপ, পুরোপুরি থামো, থামতে হবে। এক বলতে এক গুনতে যতটুকু সময় লাগে ঠিক ততটুকুই থামতে হবে। তো ফুল স্টপ, এই ডট যে দেখতে পাচ্ছি এই ডটটাকে আমরা ফুল স্টপ বলবো। এই ফুল স্টপ পাংচুয়েশন মার্কটি কখন বসে? মূলত অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স এবং অপটাটিভ সেন্টেন্স, এই তিনটি সেন্টেন্সের পরে কিন্তু আমরা ফুল স্টপ চিহ্ন ব্যবহার করব। অ্যাসার্টিভ সেন্টেন্স কীভাবে থাকে? প্রথমে সাবজেক্ট থাকবে, তারপর ভার্ব থাকবে, তারপর বাকি অংশ। অর্থাৎ সাবজেক্ট এবং ভার্ব দিয়ে কোনো বাক্য শুরু হলে ধরে নিতে হবে সেটি অ্যাসার্টিভ সেন্টেন্স, এবং বাক্যটির কোন অংশ থেকে পরিপূর্ণ অর্থ প্রকাশ করে সেই অংশের পরে ফুল স্টপ দিতে হবে। যেমন উই আর লার্নিং ইংলিশ, আমরা ইংরেজি শিখছি, এটা একটি পরিপূর্ণ অর্থ প্রকাশ করলো, বিধায় এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলবো, কারণ এখানে সাবজেক্ট দ্বারা শুরু হয়েছে এবং এরপরে আমাদের ভার্ব রয়েছে। যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স দ্বারা শুরু হয়েছে, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স এটি, তাই এর শেষে মনে করে ফুল স্টপ চিহ্ন দিতে হবে। নাম্বার 2, ইম্পারেটিভ, অর্থাৎ যদি ভার্ব প্লাস অবজেক্ট দ্বারা শুরু হয়, ভার্ব প্লাস অবজেক্ট থাকলেই আমরা সেটাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলবো। যেমন গো দেয়ার, সেখানে যাও, ডু দ্য ওয়ার্ক, কাজটি করো, হেল্প মি প্লিজ, আমাকে সাহায্য করো, লার্ন ইংলিশ, ইংরেজি শিখো, এগুলো সব ইম্পারেটিভ সেন্টেন্স, কারণ ভার্ব দ্বারা শুরু করেছি। এবং এরকম ইম্পারেটিভ সেন্টেন্সের পরে অবশ্যই ফুল স্টপ মার্ক ব্যবহার করতে হবে। তাহলে ডোন্ট ওয়েস্ট ইওর টাইম, তোমার সময় নষ্ট করিও না, এখানে আমরা ফুল স্টপ দিতে হবে। নেক্সট, অপটাটিভ সেন্টেন্স, অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ করে তাদেরকে অপটাটিভ সেন্টেন্স বলে। অর্থের দিকে তাকাতে হবে, শুধু গঠনের দিকে নয়। অপটাটিভ সেন্টেন্স মূলত মে দ্বারা শুরু হয়, কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সও মে দ্বারা শুরু হবে। লক্ষ্য করতে হবে, মে দ্বারা শুরু হয়ে যদি প্রশ্ন করা বোঝায় তাহলে ইন্টারোগেটিভ হলো, প্রশ্ন করা না বোঝালে যদি ইচ্ছা বা প্রার্থনা করা বোঝায় তখনই আমরা অপটাটিভ সেন্টেন্স ধরে নেব। এবং এরকম অপটাটিভ সেন্টেন্সের পরে ফুল স্টপ অবশ্যই দিতে হবে। যেমন মে গড হেল্প ইউ, গড তোমায় সহায় হোক, সাহায্য করুক, এটি ইচ্ছা বা প্রার্থনা বোঝাচ্ছে, বিধায় অপটাটিভ সেন্টেন্স হওয়ার কারণে এখানে আমরা ফুল স্টপ দিলাম। এব্রিভিয়েশন, এব্রিভিয়েশন হলে অবশ্যই সেখানে ফুল স্টপ দেবো। এব্রিভিয়েশন বলতে বড় কোনো ওয়ার্ডকে সংক্ষিপ্ত রূপে প্রকাশ করাকে আমরা এব্রিভিয়েশন বলবো। যেমন হি ইজ অ্যান MA, মাস্টার্স অফ আর্ট, মাস্টার্স অফ আর্ট, এই এম বলতে মাস্টার্স, এই মাস্টার্স ওয়ার্ডটিকে সংক্ষেপে আমরা এম বলি, বিধায় এখানে আমরা ফুল স্টপ দিলাম। আর্ট, হি কেম ফ্রম দ্য USA, হি কেম ফ্রম দ্য USA, সে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা হতে আসিয়াছে। ইউ বলতে ইউনাইটেড, এস বলতে স্টেটস, আমেরিকা। তাহলে এই ইউনাইটেডের সংক্ষেপে লিখি আমরা ইউ, স্টেট এর সংক্ষেপে লিখি এস, আমেরিকার সংক্ষেপে লিখি এ। তাই ওয়ার্ডের সংক্ষিপ্ত রূপ লেটার অর্থাৎ এব্রিভিয়েশনের পরে অবশ্যই আমরা ফুল স্টপ ব্যবহার করব। এখন জানবো কমা। কমা, COMMA, কমা। এই কমা বলতে জ্যোতি বা ছেদ চিহ্ন, ঠিক ডটের মতো, তবে একটা লেস থাকবে। আবার এই কমা বলতে মূর্ছা যাওয়া, যদি সিঙ্গল এম থাকে, COMA, এটা একটা রোগের নাম, মূর্ছা যাওয়া, অজ্ঞান হয়ে যাওয়া, এটাকে আমরা কমা বলবো, কিন্তু আমরা আসলে আলোচনা করবো কমা, COMMA। কখন কমা ব্যবহার করব? সম্বোধন, যখন কাউকে কোনো সম্বোধন করব। অর্থাৎ আমরা যখন দরখাস্ত লিখি, দরখাস্ত লেখার সময় কিন্তু স্যার কথাটা লেখা থাকে, স্যার লেখার পরে আমরা কিন্তু কমা দিতে হবে। অনেকে কমা দিচ্ছে না, স্যার লিখে রেখে দিচ্ছে, কিন্তু স্যার লেখার পরে কমা দিতে হবে। বন্ধু বলে সম্বোধন করলাম, বন্ধু এদিকে এসো, এই যে বন্ধু সম্বোধন করলাম, এই বন্ধুরা পরে আমাদের কমা দিতে হবে। তাই এসবকে সম্বোধন বাচক বলে। যখনই কাউকে সম্বোধন করা হবে তখনই তারপরে অবশ্যই আমরা কমা ব্যবহার করব। যেমন রনি মাইন্ডস ইউর বিজনেস, রমি নিজের কাজ করো, নিজের কাজে মনোযোগী হও। যদি রনি এখানে মাইন্ডস থাকতো, একটা এস থাকতো, তাহলে সাবজেক্টিভ থার্ড পারসন সিঙ্গুলার হয়ে ভার্বের শেষে এজ এ যুক্ত থাকার কারণে এটি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যেত। রনি মাইন্ডস ইওর বিজনেস, রনি তোমার ব্যবসায় মনোযোগী হয়েছে। কিন্তু এখানে এস না থাকার কারণে মূলত ধরে নেব রনি তোমার কাজে মনোযোগী হও, এটা আদেশ করা বোঝাচ্ছে এবং রনিকে সম্বোধন করা হয়েছে। যেহেতু সম্বোধন বাচক, বিদায়ের পরে আমাদের মনে করে কমা দিতে হবে। রনি মাইন্ড ইওর বিজনেস, রনি তোমার কাজে মনোযোগী হও। সাবঅর্ডিনেট, সাবঅর্ডিনেট ক্লজ, অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সের সাবঅর্ডিনেট ক্লজটি, অর্থাৎ সাবঅর্ডিনেটিং কনজাংশন, সিন্স, অ্যাজ, দো, অলদো, ইফ, এগুলো দ্বারা যদি শুরু হয় এবং এটি যদি সেন্টেন্সের শুরুতেই বসে, তাহলে এই ক্লজের পরে আমাদের কমা দিতে হবে। আর সাবঅর্ডিনেট ক্লজটি যদি পরে বসে, অর্থাৎ কনজাংশনটি মাঝখানে থাকে, তাহলে কমা দেওয়ার দরকার নেই। যেমন ইফ ইউ আর কিউরিয়াস ইউ উইল লার্ন, যদি তুমি কৌতূহলী হও তুমি শিখবে। এখানে কিন্তু ইফ ইউ আর কিউরিয়াস একটা সাবঅর্ডিনেট কনজাংশন, যেহেতু সাবঅর্ডিনেট ক্লজটি দ্বারা শুরু হয়েছে সেন্টেন্সটি, বিধায় এরপরে আমাদের কমা দিতে হবে। কিন্তু যদি লিখলাম ইউ উইল লার্ন ইফ
ইউ আর কিউরিয়াস, তখন কিন্তু কমা দেওয়া যাবে না। তাহলে সাবঅর্ডিনেট ক্লজ যদি শুরুতে বসে তাহলে তারপরে অবশ্যই আমরা কমা দেব। লোপ চিহ্ন কন্ট্রাকশন, অর্থাৎ যেমন এব্রিভিয়েশনে শিখলাম বড় বড় ওয়ার্ডগুলিকে সংক্ষেপে প্রকাশ করার জন্য আমরা লোপ চিহ্ন ব্যবহার করে থাকি, অর্থাৎ কমা দিয়ে থাকি। যেমন এখানে আই ডোন্ট ওয়ান্ট রহিমস পেন, এখানে ডোন্ট ডোন্ট ডু নট এর সংক্ষিপ্ত রূপ লিখে আমরা ডোন্ট, কাজে এখানে এই কমা দিতে হবে। এখানে লোপ চিহ্ন হিসেবে ওটা আছে ডু নট, এই নট বানানের ওটাকে বাদ দিয়ে আমরা কমা দিলাম, আই ডোন্ট ওয়ান্ট। রহিমস পেন, এখানে পসেসিভ, পসেসিভের ক্ষেত্রেও আমরা কমা ব্যবহার করব। রহিমস অর্থাৎ রহিমের যখন এর কথা থাকবে, অর্থাৎ ইংলিশে অফ এর ব্যবহার হবে, তখন আমরা অ্যাপোস্ট্রফি এস দিয়ে পসেসিভের কাজ করতে পারি। যেমন টেবলস লেক, টেবলের খুঁটি, টেবলস লেক, টেবলের খুঁটি। রহিমস পেন, রহিমের কলম। রহিমস হাউস, রহিমের বাড়ি। কাজে রহিম মেয়ের, এখানে রহিমস বলতে রহিমের, এখানে অ্যাপোস্ট্রফি এস দিব, রহিমস পেন। হি ভিজিটেড ঢাকা, খুলনা অ্যান্ড রাজশাহী, এখানে একই কনজাংশন লোপ অর্থাৎ একই পার্টস অফ পিস, যখন কোনো কনজাংশন লোপ থাকবে অর্থাৎ অ্যান্ডকে আমরা বাদ দিয়ে তার পরিবর্তে নামগুলি ব্যবহার করব, অ্যান্ডকে বাদ দিয়ে দেব, অর্থাৎ একই পার্টস অফ পিস একাধিকবার ব্যবহৃত হলে তাদের পরে কমা ব্যবহার করতে হবে। যেমন সে ভিজিট করেছিল ঢাকা, খুলনা, রংপুর, এখানে কয়েকটা নাউন আছে, মাঝখানেরটাকে আমরা অ্যান্ড দ্বারা যুক্ত করেছি, এখানেও কিন্তু অ্যান্ড ছিল। এখানে এমনটি হওয়া দরকার ছিল হি ভিজিটেড ঢাকা অ্যান্ড খুলনা অ্যান্ড রংপুর, বারবার অ্যান্ড অ্যান্ড না বলে প্রথম অ্যান্ডটাকে আমরা লোপ করে দেবো, বাদ দিয়ে দিব। তার জন্য এখানে আমরা কমা ব্যবহার করব, অর্থাৎ আমরা বলতে পারি একই পার্টস অফ স্পিচ বারবার ব্যবহার হলে তাদের উপরে কমা বসে, এগুলো নাউনগুলি ব্যবহার করা হয়েছে। তদ্রূপভাবে এখানে ভার্বগুলি ব্যবহার করা হয়েছে। হি কেম, স অ্যান্ড অন, সে আসলো, দেখলো এবং বিজয় করলো, তাহলে হি কেম এটা একটা ভার্ব, এখানে কমা দিব। স অ্যান্ড দ্বারা যুক্ত করা আছে এখানে। এখানে আমরা যদি ইটিসি লিখি তাহলে অ্যান্ড বাদ দিয়ে এখানে আমরা কমা দেব। নেক্সট, এপোজিটিভ। এপোজিটিভ বলতে দুটি নাউন পাশাপাশি বসে যদি দ্বিতীয় নাউনটি প্রথম নাউন সম্বন্ধে অতিরিক্ত তথ্য প্রদান করে তখন দ্বিতীয় নাউনটিকে এপোজিটিভ বলে, এবং এপোজিটিভের ক্ষেত্রে কমা ব্যবহার করতে হবে। যেমন মিস্টার কে দ্য হেডমাস্টার ইজ আ কাইন্ড ম্যান। মিস্টার কে দ্য হেডমাস্টার, মিস্টার কে কে ছিলেন? একজন হেডমাস্টার ছিলেন, অর্থাৎ মিস্টার কে যিনি, হেডমাস্টারও তিনি, একই ব্যক্তি বা বস্তুকে বোঝানো হচ্ছে। বিধায় এই যে দি হেডমাস্টার এটি হলো এপোজিটিভ, অর্থাৎ মিস্টার কে বা মিস্টার ডন, মিস্টার জন, মিস্টার রনি, মিস্টার ডনি, যেটা হোক না কেন তার এটি হচ্ছে আমাদের এপোজিটিভ। এরকম দুটি নাউন পাশাপাশি বসলে এই প্রথম নাউনের পরে আমাদের কমা দেব। মিস্টার কে দ্য হেডমাস্টার ইজ আ কাইন্ড ম্যান, আমরা যদি বলি মিস্টার কে দ্য হ্যান্ডমাস্টার ইজ আ কাইন্ড ম্যান, না বলে বলতে হবে মিস্টার কে দ্য হ্যান্ডমাস্টার ইজ আ কাইন্ড ম্যান। তাহলে গেল। রিপোর্টিং ভার্বের পরে কমা বসে, যখন আমরা নেশন করব তখন রিপোর্টিং ভার্বটা যে ব্যবহার হয়, অর্থাৎ ইনভার্টেড কমার বাইরে যে ভার্বটি থাকে ওই ভার্বটি যদি শুরুতে বসে, ইনভার্টেড কমার শুরুতে, তাহলে কমা দেব, আর শেষে বসলে দরকার নেই। যেমন হি সেড আই এম ইল, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, ইনভার্টেড কমা দিয়ে শুরু করা আছে, ইনভার্টেড কমা দিয়ে আবদ্ধ করা আছে, এর পূর্বে যে রিপোর্টিং ভার্বটা আছে এখানে কমা দিতে হবে। যদি এমন থাকতো আই এম ইল সেড হি, তাহলে এখানে আবার কমা দেওয়ার দরকার নেই। অ্যাডভার্ব, কোন অ্যাডভার্ব যদি প্রথমে বসে তাহলে তারপরে আমরা কমা ব্যবহার করব। যেমন ইউজুয়ালি হি গেটস আপ অ্যাট 5 o'clock, ইউজুয়ালি এখানে অ্যাড ব্যবহার করা হয়েছে বিধায় এখানে কমা দেব। ইউজুয়ালি হি গেটস আপ অ্যাট 5 o'clock, এখানে ও ক্লক এখানে কিন্তু লোপ চিহ্ন হিসেবে ব্যবহার করা হয়েছে। ও ক্লক বলতে অফ দ্য ক্লক, অফ দ্য ক্লক, ঘড়িতে। এই যে অফ দ্য ক্লক, এফ এবং ডি এই দুটিকে বাদ দিয়ে এর পরিবর্তে আমরা ও দিয়েছি, ও ক্লক মানে অফ দ্য ক্লক। ইনভার্টেড কমা উদ্ধৃতি চিহ্ন, অর্থাৎ যদি কোনো বাক্যে কোনো বক্তার উক্তি, বিশেষ কোনো উক্তিকে জোর দেওয়া বোঝাবে, বা কোনো নীতি কথাকে জোর দেওয়া বোঝাবে, বা কোনো প্রবাদ বাক্যকে জোর দেওয়া বোঝাবে, বা কোনো ওয়ার্ড নির্দিষ্ট ওয়ার্ডকে জোর দেওয়া বোঝাবে, তখন সেই ওয়ার্ড বা শব্দ সমষ্টির উভয় পার্শ্বে আমরা ইনভার্টেড কমা দ্বারা আবদ্ধ করব। বিশেষ করে নেরেশন করার সময় বক্তার উক্তিটি ইনভার্টেড কমার মধ্যে দিতেই হবে। হি সেড আম বিজি নাও, সে বলল আমি এখন ব্যস্ত, এখানে কিন্তু আমার ভুল করা আছে। সেক্ষেত্রে যেহেতু আমরা প্রথমত জানতেছি হি সেড এটি রিপোর্টিং ভার্ব, কিছু নাকি শিলার এরপরে কমা বসে, আমরা কমাটি বসিয়ে দিলাম আম, অর্থাৎ ইনভার্টেড কমা এখান থেকে আমরা ওর তার বক্তব্য কি ছিল, আই এম বিজি নাও, আমি ব্যস্ত, এটা তার হচ্ছে বক্তব্য। এই বক্তব্যটাই শব্দগুচ্ছটাই কিন্তু রিপোর্টেড স্পিচ, এই রিপোর্টেড স্পিচটা ইনভার্টেড কমার মধ্যে আবদ্ধ থাকবে। এটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স, এখানে আমরা পুষ্ট দিব, এবং এইখানে ভুল আছে, আম বলতে আই এম, ইনভার্টেড কমা শুরু হবে বড় হাত দিয়ে, অতএব আইডা দিতে হবে বড় হাত দিয়ে। এটা সংক্ষিপ্ত রূপ, আইম বলতে আই এম, সংক্ষিপ্ত রূপ হওয়ার কারণে এখানে আমরা কমা দেব, আম বিজি নাও, আমি এখন ব্যস্ত। এক্সক্লামেটরি সাইন,
বিস্ময়বাচক চিহ্ন। বিস্ময়বাচক চিহ্নটা ঠিক বাংলায় যেমন আমরা দাড়ি দিই, ঠিক এরকম দাড়ি দেওয়ার পরে নিচে একটা ডট থাকবে, এটাকে বলবে এক্সক্লামেটরি সাইন। যখন আমরা কোনো বিস্ময় প্রকাশ করব, আবেগ প্রকাশ করব, দুঃখ, ঘৃণা, ভয় প্রকাশ করব, তখনই আমরা এই এক্সক্লামেটরি সাইনটি ব্যবহার করব। সেন্টেন্সে কখন আমরা এক্সক্লামেটরি সাইন ব্যবহার করব? নাম্বার 1 এক্সক্লামেটরি সেন্টেন্সে, নাম্বার 2 ইন্টারজেকশনে পড়ে। এই দুইটি ক্ষেত্রে আমরা আবেগ প্রকাশ করে থাকি। এক্সক্লামেটরি সেন্টেন্স কেমনে চিনব বা ইন্টারজেকশন কেমনে চিনব? ইন্টারজেকশনটা যে ওয়ার্ডটি দ্বারা আবেগ প্রকাশ করবে সেটাকে আমরা ইন্টারজেকশন বলবো, সেই ওয়ার্ডের পরে আমরা এক্সক্লামেটরি সাইন দিব। ইন্টারজেকশন সিম্পলি একটা ওয়ার্ড, কিন্তু এক্সক্লামেটরি একটা পুরো সেন্টেন্স, এবং সেটা চিনতে হলে আমাদের সূত্রটি জানতে হবে। অর্থাৎ হোয়াট বা হাউ দ্বারা যদি শুরু হয় কোনো সেন্টেন্স, হোয়াট বা হাউ দ্বারা শুরু হলো, হোয়াট বা হাউ দ্বারা শুরু হওয়ার পরপরই যদি অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব থাকে এবং সবার শেষে যদি ভার্ব থাকে, তাহলে শেষে আমাদের সেই চিহ্ন দিতে হবে। হোয়াট বা হাউ কিন্তু প্রশ্নবোধক বাক্যেও বসে, কিন্তু পার্থক্য হলো প্রশ্নবোধক বাক্যে হোয়াট বা হাউ এর পরে অক্সিলারি ভার্ব থাকবে, কিন্তু ইন্টারজেকশনে হোয়াট বা এক্সক্লামেটরি সেন্টেন্সে হোয়াট বা হাউ এর পরে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব থাকবে এবং সবার শেষে ভার্ব বসবে, কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্বের পরেই ভার্ব বসে। তাহলে যখন হোয়াট বা হাউ থাকবে, এরপরে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব থাকবে, সবার শেষে ভার্ব থাকবে, জেনে নিতে হবে সেটা এক্সক্লামেটরি সেন্টেন্স, এবং ঠিক তখনই তারপরেই আমাদের এই চিহ্নটা দিতে হবে। যেমন হাউ ইজি, এখানে হাউটা ব্যবহার করেছে এই হাউ, এরপরে অ্যাডজেক্টিভ দরকার, এখানে অ্যাডজেক্টিভটা দিয়েছি হাউ ইজি, সবার শেষে ভার্বের দরকার, সবার শেষে ভার্ব দেওয়া হয়েছে, তাহলে এটা হলো আমাদের এক্সক্লামেটরি সেন্টেন্স। হাউ ইজি ইংলিশ ইজ, ইংলিশ কতই না সহজ, যেহেতু এক্সক্লামেটরি সেন্টেন্স হলো, মনে করে আমরা এই চিহ্নটা দেব, হাউ ইজি ইংলিশ ইজ। তদ্রুপভাবে ব্রেভো উই হ্যাভ ওন, বাবা আমরা জিতেই আছি, এই যে বাবা ব্রেভো বললাম, আমরা আবেগ প্রকাশ করলাম, উল্লাস প্রকাশ করলাম, এটা একটি মাত্র ওয়ার্ড দিয়ে, সেটা ব্রেভো, অতএব এটাকে বলবো আমরা ইন্টারজেকশন। এরপরে আমাদের অবশ্যই অ্যাসামরি সাইন দিতে হবে। ব্রেভো, হুরে, ফাই, এসব ক্ষেত্রে আমরা ইন্টারজেকশন হিসেবে অ্যাসামরি সাইন ব্যবহার করব। উইপ অন, উইপ মানে উই হ্যাভ অন, এখানে ভুল করা আছে, এখানে একটা পোস্টে দেব উই হ্যাভ অন, এই যে উই, এই যে উইপ বলতে উই হ্যাভ, এজটাকে বাদ দিয়ে আমরা কমা দিয়েছি। ব্রেভো উই হ্যাভ অন, উই হ্যাভ অন এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, বিধায় এখানে শেষে আমরা ফুল স্টপ দিলাম। লাস্ট ওয়ান ইন্টারোগেটিভ সাইন। ইন্টারোগেটিভ সাইন বলতে ঠিক এরকম বক্র একটা রেখা এবং শেষে একটি ডট, এটাকে বলবে ইন্টারোগেটিভ সাইন, অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন। কখন আমরা এই প্রশ্নবোধক চিহ্নটি ব্যবহার করব? এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে বসে। ইন্টারোগেটিভ সেন্টেন্সটি দুই উপায়ে থাকতে পারে, অর্থাৎ সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্ব থাকতে পারে, আবার সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্ব এবং তার পূর্বে একটি ডাব্লিউএস ওয়ার্ড। ডাব্লিউএস ওয়ার্ড বলতে হু, হুইজ, হোয়াট, হোয়েন, হোয়ার, হাউ, এগুলোকে ডাব্লিউএস ওয়ার্ড বলা হয়, এগুলোকেই আবার ইন্টারোগেটিভ প্রনাউন বলে। তাই ডাব্লিউএস ওয়ার্ড থাক আর না থাক, যদি সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্ব থাকে তাহলে সেটি ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে এবং তারপরে আমাদের এই চিহ্নটি ব্যবহার করতে হবে। যেমন আর ইউ লার্নিং ইংলিশ, তোমরা কি ইংরেজি শিখছো, তুমি কি ইংরেজি শিখছো, এখানে কিন্তু ইউটা সাবজেক্ট, ইউটা সাবজেক্ট, এর পূর্বে অক্সিলারি ভার্ব হিসেবে আর ব্যবহার করা হয়েছে। অক্সিলারি বলতে ডু, ডাজ, ডিড, এম, ইজ, আর, ওয়াজ, আর, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, এগুলো সব অক্সিলারি। এগুলো যদি সাবজেক্টের পূর্বে বসে অর্থাৎ এগুলো দ্বারা শুরু হয় এবং এর পরপরই সাবজেক্ট থাকে, তাহলে সেটা অবশ্যই আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং ইয়েস নো কোশ্চেন। সেক্ষেত্রে আমাদের প্রশ্ন চিহ্ন দিতে হবে। আর ইউ লার্নিং ইংলিশ, তুমি ইংলিশ শিখছো, ইয়েস আই এম লার্নিং ইংলিশ, আমি ইংরেজি শিখছি। নো হলে নো, কিন্তু আমরা প্রশ্নের উত্তর ইয়েস অথবা নো দিয়ে দিতে পারি। কিন্তু যদি ডাব্লিউএস ওয়ার্ড থাকে, এরপর অক্সিলারি, এরপর সাবজেক্ট, তাহলে এটাকে ডাব্লিউএস কোশ্চেন বলবে এবং সেটার পূর্ণাঙ্গ উত্তর দিতে হবে। এই প্যাটার্নের মধ্যে থাকলে সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং প্রশ্নের জন্য দিতে হবে। যেমন হাউ উইল ইউ হেল্প দ্য ম্যান, হাউ উইল ইউ হেল্প দ্য ম্যান, তুমি কিভাবে মানুষটিকে সাহায্য করবে। এখানে কিন্তু সাবজেক্ট ইউ, সাবজেক্টের পূর্বে অক্সিলারি ব্যবহার করা হয়েছে, সাবজেক্টের পূর্বে অক্সিলারি, এর পূর্বে ডাব্লিউএস, উইলের পরে ডাব্লিউএস আমরা হাউ ব্যবহার করেছি। তাহলে হাউ উইল ইউ হেল্প দ্য ম্যান অবশ্যই প্রশ্নবোধক, আমরা মনে করে প্রশ্নবোধক চিহ্নটা দেব। পাঞ্চুয়েশনের পাশাপাশি আমাদের ক্যাপিটালাইজেশন অর্থাৎ বড় হাতকরণ শিখতে হবে। এটাকে যদি আমরা সঠিক করি, অর্থাৎ প্রতিটি সেন্টেন্সের শুরুতেই বড় হাতের হয়, তাহলে এখানে আমাদের ভুলটি রয়েছে, অর্থাৎ এসকে আমরা বড় হাত দিয়ে লিখব। দ্যাট ইজ হাউ। হাউ ইজ ইউর ফাদার, তোমার বাবা কেমন আছেন। এটা একটা বাক্য হলো, কমা হলো, কিন্তু বাক্যটি আরও রয়েছে। এখানে রানা প্রপার নাউন সবসময় বড় হাত দিয়ে হয়, অতএব আরটাকে এখানে বড় হাতে দিব। হাউ ইজ ইউর ফাদার রানা, রানা তোমার বাবা কেমন আছেন, যেহেতু এটি প্রশ্ন করা বোঝাচ্ছে তাই আমরা এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন দিব এবং এটি একটি বক্তার উক্তি, উক্তিটি ইনভার্টেড কমার মধ্যে আমরা রাখব। হাউ ইজ ইউর ফাদার রানা, রানা তোমার বাবা কেমন আছেন। সেট মিস্টার করিম, মিস্টার করিম বললেন, যেহেতু মিস্টার করিম বললেন এখানে আমরা ফুল স্টপ দিব। করিম প্রপার নাউন, এটাকে কে, এটাকে বড় হাতে দিব এবং মিস্টার
এটা এব্রিভিয়েশন, এটাও এমটাকে আমরা বড় হাতে দিব। আর এব্রিভিয়েশনের ক্ষেত্রে আমরা একটা ফুল স্টপ ব্যবহার করব। তাহলে সেট মিস্টার করিম। এখন বলছে হি ইজ ভেরি ওয়েল, তিনি বেশ ভালো আছেন। থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। রিপ্লাইড রানা, রানা উত্তর দিল। তাহলে রানার উক্তি হচ্ছে হি ইজ ভেরি ওয়েল, এটা একটি উক্তি। এখানে ওয়েল একটা উক্তি শেষ হওয়ার কারণে, অ্যাসার্টিভ সেন্টেন্স শেষ হওয়ার কারণে ফুল স্টপ দিলাম। আবার একটা সেন্টেন্স শুরু, অতএব এই টিরা বড়াতে দিব। থ্যাংক ইউ, ওর কথা শেষ। যেহেতু একই বক্তার দুইটি উক্তি আছে, উক্তি দুটিকে আমরা ইনভার্টেড কমার মধ্যে রেখে দেব এবং ইনভার্টেড কমার শুরুতেই বড় হাতের হয়, অতএব এখানেও এসটা আমরা বড় হাতে দিলাম। হি ইজ ভেরি ওয়েল, থ্যাংক ইউ। রিপ্লাইড রানা, প্রপার নাউন, বড় হাত দিলাম। রিপ্লাইড রানা, এখানে পৃষ্ঠ বলো। এখন বলছে আই এম গ্ল্যাড টু হিয়ার দ্যাট হি ইজ ইন গুড হেলথ, আমি শুনে খুশি হলাম যে তিনি সুস্বাস্থ্যই আছেন, তিনি ভালো আছেন। এটা হচ্ছে মিস্টার করিমের কথা। বিধায় এই উক্তিটাকেও আমরা ইনভার্টেড কমার মধ্যে আবদ্ধ করব। এখানে আম অর্থাৎ আই এম, আই যদি কোনো আমি অর্থে বসে, প্রণয়ন হিসেবে বসে, তাহলে বড় হাতের হয়। তাহলে এখানে আই এমটাকে আমরা এইভাবে লিখব, এই যে আই অ্যাপোস্ট্রফি এস এম, আই এম মানে আই এম, যেটা একটা উক্তি, এখানে ইনভার্টেড কমার মধ্যে রাখবো। আই এম গ্ল্যাড টু হিয়ার দ্যাট হি ইজ ইন গুড হেলথ, এই যে গুড হেলথ উক্তি শেষ, ফুল স্টপ দিলাম, ইনভার্টেড কমা ক্লোজ করলাম। সেট মিস্টার, ঠিক মিস্টার এব্রিভিয়েশনের ক্ষেত্রে আবার এমটা বড় হাতে দিব। সেট মিস্টার করিম, কেটা করিমটা হচ্ছে প্রপার নাউন, কাজে কেটাকে আমরা বড় হাতে দিব। সেট মিস্টার করিম, এখানে আমরা ফুল স্টপ দিলাম। তাহলে আগে যে অর্থটি ছিল তার অর্থের সাথে কোনো মিল নেই। এখন আমরা একটি পূর্ণ অর্থবোধক পেসেজ পাইলাম। হাউ ইজ ওর ফাদার, রানা, রানা তোমার বাবা কেমন আছেন? সেট মিস্টার করিম, মিস্টার করিম বললেন হি ইজ ভেরি ওয়েল, তিনি ভালো আছেন। থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। রিপ্লাইড রানা, রানা উত্তর দিল আই এম গ্ল্যাড টু হিয়ার দ্যাট, আমি শুনে খুশি হলাম যে হি ইজ ইন গুড হেলথ, তিনি সুকৌশলে রয়েছেন। সেট মিস্টার করিম বললেন। সো মাই ডিয়ার লার্নার্স, ঠিক এইভাবেই আমরা ইংরেজি শিখব, চর্চা করব। তবে একটি কথা জেনে রাখা ভালো, এই পাংচুয়েশন বা যে কোনো ইংলিশে দক্ষতা অর্জন করতে গেলে আমরা অর্থ যেন করতে পারি সেই রকম ভোকাবুলারি থাকতে হবে। যদি কম ভোকাবুলারি জানা থাকে তাহলে ইংলিশে আমরা বেশি পারবো না, দক্ষতা অর্জন করতে পারবো না। তাই ইংরেজিতে দক্ষতা অর্জন করার জন্য আমাদের ভোকাবুলারি কালেক্ট করতে হবে, রুল জানতে হবে, বারবার চর্চা করতে হবে। এইভাবে আমরা ইংলিশে দক্ষতা অর্জন করতে পারি। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। যদি এই ভিডিও থেকে কিছু শিখে থাকো তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে দিও। বাই।